WBCS উইথ হিরক স্যারে আপনাদের স্বাগত জানাই। WBCS এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার এক্সক্লুসিভ লেকচার ও স্টাডি মেটেরিয়ালের এটি ওয়ান স্টপ ডেস্টিনেশন। রেগুলার আপডেটস পাওয়ার জন্য এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রত্যেকটি ক্লাসে যেই টপিক ডিসকাস করা হবে তার নোটস এবং কোয়েশ্চেন আনসারের PDF-এর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ। ফাইল করে সিলেবাসটা তৈরি করতো, কিন্তু তার বাইরে অনেক কিছু থাকে, পুরো ইন্ডিয়ান ইকোনমিটাই থাকে। তো আরবিআইয়ের উপর ওদের বেশি টার্গেট থাকে, বেশি পার্সেন্টেজ কোয়েশ্চেন দেয়। তো আমাদের আরবিআইকে ভালোভাবে বুঝতে হবে, দুটোকে কম্পাইল করে সিলেবাসটা তৈরি করতো, কিন্তু তার বাইরে অনেক কিছু থাকে, পুরো ইন্ডিয়ান ইকোনমিটাই থাকে। তো আরবিআইয়ের উপর ওদের বেশি টার্গেট থাকে, বেশি পার্সেন্টেজ কোয়েশ্চেন দেয়। তো আমাদের আরবিআইকে ভালোভাবে বুঝতে হবে এবং ইউপিএসসি লেভেলে বুঝতে হবে, তাই না? যাতে আর কোনো পরীক্ষাতে যেন কোনো প্রবলেম না পড়ে। ঠিক আছে, তো চলো শুরু করি। আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রথমে প্রজেক্টারেও একটা ছবি দেখাচ্ছে, দেখে হয়তো প্রজেক্টার দিকে তাকাও সবাই, ছবিটা দেখো। সবাই দেখো, পাশে দুটো মূর্তি দেখতে পাচ্ছি, হ্যাঁ তাই না? ওই একটা মূর্তি, ওটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দিল্লি অফিস। দিল্লির যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিস আছে, আর ওখানে দেখো ওদের যখন আমরা আরবিআই ঢুকবো, আরবিআইয়ের দুয়ারের সামনে দুটো মূর্তি আছে। ওই দেখো মূর্তিটা, হেডকোয়ার্টার মুম্বাই, কিন্তু এটা আরবিআই দিল্লি অফিসে। তো বেসিক্যালি এই যে দুটো মূর্তি আছে না, এই দুটো মূর্তি কার জানিস? এই দুটো মূর্তি হচ্ছে ইয়াক্স আর ইয়াকসানি। এই ইয়াক্স আর ইয়াকসানি হচ্ছে ওই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দিল্লির যে এসে ঠিক ওদের এন্ট্রি গেটে দুটো আছে। এবং এটা ওখানে স্থাপত্যটাকে রাখার জন্য অনেক ঝামেলা হয়েছিল এবং এটাকে নিয়ে পার্লামেন্টে অনেক কথাবার্তা হয়েছে। সেই সময় আরবিআইয়ের তত্ত্বাবধানে ছিল আমাদের JRD টাটা, তারই এসে এটা ওখানে স্থাপিত হয়। ঠিক আছে, এই যে মূর্তিগুলো না, এটা ইয়াক্স আর ইয়াকসানি। এই ইয়াক্স আর ইয়াকসানি কে ছিল? বেসিক্যালি অ্যাকর্ডিং টু পুরাণ মাইথোলজি, তাই না, যেটা আমরা দেখি, তো ইয়াক্স আর ইয়াকসানি এই যে এরা আগে আমরা একটা এই যে ধন কুবের, তাই না, কুবের যেহেতু মানিচ্ছে আমাদের চ্যাপ্টার আরবিআইতে একটু মাইথোলজি দিয়ে ঢুকি। ওই যে কুবের যে ছিল, কুবেরের ওরা প্রহরী আর কি, আর হিন্দিতে বলে হ্যাঁ মানে, আর গার্ড, ওরা ছিল গার্ড, ওদের সম্পাদক। তো এখানে তাদের পিকচার আছে। এবার কেসটা আমরা একটু দেখে নিই যে কী ছিল। কুবেরের গল্পটা জানো তো? কুবের বেসিক্যালি বলে দিই তাহলে জিনিসটা, অ্যাকচুয়ালি রিজার্ভ ব্যাঙ্কের কাজ ফাজ এই গল্পের মধ্যে অনেকটা হলে তোরা বুঝতে পারবি। ঠিক আছে, তো জানিসই ব্যাপারটা, তাই না, অনেকবার আমি পড়িয়েছি। তো কুবের ছিল, কুবেরের আগের নাম ছিল, যখন ও মানব ইসে ছিল, জন্ম হয়েছিল, ওর নাম ছিল গুণানায়ক। ঠিক আছে, গুণানায়ক বলে একজন ব্রাহ্মণ জন্ম হয়েছিল, কিন্তু ও বেসিক্যালি শিবের উপাসক ছিল, হিন্দু দেবতা সবথেকে গডেড, শিবের উপাসক ছিল। আর সে কি করতো না, চুরি করতো, বুঝতে পারলি, চুরি করা তার স্বভাব ছিল। ও এক সময় চুরি করতে যায় একটা শিব মন্দিরে চুরি করতে যেয়ে পড়ে ওর কি হয় প্রবলেম না, ও বারবার যখনই ও ঢোকে তখনই কি বারবার প্রদীপটা নেমে যায় মন্দিরে। ও চুরি করার আগে ও বারবার প্রদীপটা জ্বালাচ্ছে হাওয়াতে। তো লাস্ট অবধি, চুরি করা অবধি ওর কী করে না, প্রদীপটা জ্বালিয়েই দেয়, মানে প্রদীপ নিমতে দেয় না। এটা দেখে ভোলে ভান্ডারী মানে শিব বাবা এটা দেখে অনেক প্রসন্ন হয়, আর ওকে বরদান দেয় যে ঠিক আছে, যে তুই আমার এত বড় ভক্ত, তোকে তুই আগে জন্মে প্রচুর ধন সম্পদ হবে তোর কাছে, বুঝতে পারলি? ও খুশি থাকে। তারপরে ওর নেক্সট জন্ম হয়, ঠিক আছে, যেটা তখন নাম হয় ওর কুবের। আর ও রাবণের বড় দাদা হয়, অ্যাকচুয়াল রাবণের সৎমায়ের আর কি। কিন্তু ওই পুরো সোনার লঙ্কা নাকি ওরই ছিল, বুঝতে পারলি? অ্যাকর্ডিং টু মাইথোলজি, আমি জানি কিনা ছিল কি না ছিল, বুঝতে পারলি? তো পুরোটা ওরই ছিল। রাবণ ওকে মেরে ধরে হাঁটিয়ে দেয়, আর রাবণ পুরোটা দখল করে। তো যখন ওখানে আবার ওকে হাঁটিয়ে দেয়, ও তখন আবার চলে যায় শিবের আশ্রয়, বলে যে এরকম ব্যাপার আমাকে বার করে দিয়েছে। তখন ওকে শিব বাবা বলে যে ঠিক আছে, তোমাকে একটা কাজ দিলাম, তুমি মাতা পার্বতীর কাছে চলে যাও, আর তোমাকে একটা আমাদের দেবতার যে খাজাঞ্চি
মানে এই যে আমাদের যত সম্পদ আছে এটা তুমি রক্ষা করো, এই কাজটা করো। রীতিমতো চলে যায়, ভালো একটা কাজ পেয়ে যায়। কী কাজ না, যত সম্পদ দেবতাদের ওইটাকে কি করা, রক্ষা করার একটা কাজ পায়। কিন্তু ও যখন এটা যায় এটাতেও শান্ত হয় না, বুঝতে পারলে? ও কি করে, তারপর থেকে যখন এই কাজটা পায় তারপর থেকে ওকে যক্ষনগরী বলে একটা জায়গা আছে, যক্ষনগরী, ওখানে ওই পুরো অক্ষনগরীটা ওকে দিয়ে দেয়, বুঝতে পারলি? ওখানকার ওকে রাজা করে দেয় বেসিক্যালি। দিয়ে ও ওখানে যেয়ে পড়ে ও কী করে না, ব্রহ্মের উপাসক করে, আর প্রচুর মানে মেডিটেশন করে তাকে ডাকার জন্য, বুঝতে পারলি তো? ব্রহ্মাও আসে যেহেতু ওকে নিয়ে করে, আর প্রচুর প্লেস হয় ওকে। তখন বললে ঠিক আছে তোমার কী চাই, ও কি বলবে, কী চায় না, ও বলে আমার প্রচুর পরিমাণে ধন সম্পদ চাই, সব থেকে বড়ো। তখন ব্রহ্মা ওকে কি বলে যে ঠিক আছে তোমাকে আমি বরদান দিলাম যে তুমি সব থেকে ধন সম্পদশালী হবে, আর ব্রহ্মাণ্ডের বেসিক্যালি মানে ওকে বিশ্ব ব্রহ্মাণ্ডের পুরো ব্রহ্মাণ্ডের 4 মানে 4 ভাগের 1 ভাগ ওকে দিয়ে দেয়। মানে বুঝতেই পারছি কত ধন সম্পদ ওর কাছে কালেক্ট হয়। তারপরে কি হয়, এবং ওর কত ধন সম্পদ ছিল একটা আমরা এই থেকে বুঝতে পারবো একটা উদাহরণ দিয়ে পড়ে। যে সেই সময় আমাদের ত্রিপতি বালাজি নাম শুনেছিস তো? মানে ত্রিপতি বালাজি হচ্ছে বিষ্ণুরই আরেক রূপ, তাই তো? হ্যাঁ, যখন বিয়ে হয় তার তিরুপতি বালাজি, তখন বিয়ে ওর পদ্মাবতী বলে একটা রানীর সাথে বিয়ে হয়। তো এবার বিয়েতে তার বাবার ডিমান্ড ছিল, মানে তার শ্বশুর, যেটা বরযাত্রী আসবে নাকি বিশ্ব দেখার মতো, বুঝতে পারলি? তো এত টাকাতে ছিল না শ্রীপতি বালাজি। তখন সে যায় কোথায়, কার কাছে, কি কুবেরের কাছে। কুবেরকে বলে এরকম, কুবের কিন্তু ওকে ডাইরেক্ট টাকা দেয় না, গ্যারান্টার হিসাবে রাখে। কাকে গ্যারান্টার হিসাবে রাখে না, সূর্যদেব আর ইন্দ্র যখন ওর গ্যারান্টার হিসাবে হয় তখন ওকে লোন প্রোভাইড করে, বুঝতে পারলি? অ্যাকচুয়াল টাকা দেয়, প্রোভাইড করে, ও কি হয়, তারপর ওদের বিয়েটা হয়, খুব ভালোভাবেই হয়, বুঝতে পারলি? এখান থেকে এবং কুবের কি হয়, কুবের মানে এতটাই শক্তিশালী, আর কুবের যা ধন সম্পত্তি পেয়েছিল বেসিক্যালি সেটা 3 ভাগ হয়েছিল, বুঝতে পারলি? যেটা পেয়েছিল সেটা 3 ভাগ। কি 1 ভাগও আমাদের এই ভূসম্পদ মানে আর্থে ডিস্ট্রিবিউট করে দেয় পৃথিবীতে, 1 অংশ কি করে নিজের কাছে রাখে, আর কি করে তার 1 অংশ এখনও হিডেন আছে, কোথায় আছে জানা যায়নি, বুঝতে পারলি? কি সেটা নিয়ে অনেক আর্কিওলজি ডিপার্টমেন্ট খোঁজাখুঁজি করে, বুঝতে পারলি? বিভিন্ন আর্টিকেল বেরোয় যে ওর সম্বন্ধে অনেক কিছু বেরোতেও পারে। তো যাই হোক, এই হিস্ট্রিটা আমি এটা এই জন্যই বললাম যে কুবের যে কাজটা করতো আমাদের লাইক রিজার্ভ ব্যাঙ্ক তাই কাজটা করে, বুঝতে পারলি? কিছুটা সিমিলারিটি পাবো আমরা, গল্প দিয়ে শুরু করলাম, বুঝতে পারলি? আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো যখন আমরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগে ইন্ডিয়ান ব্যাঙ্কিং সিস্টেমটা একটু দেখে নেবো যে হিস্ট্রিটা কী ছিল ইন্ডিয়ান ব্যাঙ্কিং সিস্টেম, তাই তো? তো আমরা মানি চ্যাপ্টারে কী পড়েছিলাম যে ব্যাঙ্কিং সিস্টেমটা কীভাবে শুরু হলো, তাই তো? হ্যাঁ, এটা আমাদের ক্লিয়ার আছে কীভাবে ব্যাঙ্ক এলো আর কীভাবে মানিটা প্রচলন হলো, তাই তো? এটা আমরা পুরোপুরি ক্লিয়ার আছি। এবার কীভাবে ব্যাঙ্ক হয়েছে আমরা মানি চ্যাপ্টারে মানে দেখে নিচ্ছি। এবার ব্যাঙ্ক যে হলো, প্রথম ব্যাঙ্কের এভলিউশন কী হলো সেটা আমরা দেখব, ঠিক আছে? তা আমরা প্রথমে লিখে নেব যে ছক একটা করছি, দেখে নেন। সিভিলাইজেশন, তো বৈদিক সিভিলাইজেশনে ব্যাঙ্কের কালচার আমরা দেখতে পাই বেসিক্যালি, ঠিক আছে? তখন কিছু মানুষেরা কী করতো না, এই ব্যাঙ্ক মানে ব্যাঙ্কিং সিস্টেম না থাকলেও কিছু মানুষেরা এই কি টাকা ধার দেয় করতো, বুঝতে পারলি? ঋণ প্রোভাইড করতো, আর যাদেরকে বলা হতো রত্নাকর, এরা 0% ইন্টারেস্ট রেটে কাজ করতো। মানে এরা এতই ভালো মানুষ ছিল বৈদিকে যে যারা কারোর টাকার যখন দরকার পড়তো ওরা এমনি ফ্রিতেই দিত, বুঝতে পারলি? কোনো ইন্টারেস্ট রেট নিত না। এটা একটা ওদের সমাজসেবা বা একটা মানে কি ভালো কর্ম করার একটা দিক, তাই না? সেটা সেই সময় বিবেচিত হতো। তারপরে বৈদিক এজের থেকে যে একটু আমরা আসি এপিক পিরিয়ডে, না রত্নাকর হচ্ছে ওই গ্রুপ অফ পিপল যারা এই কাজটা করতো, যারা টাকাগুলো দিয়ে রত্নাকর বলা হতো তাদেরকে, পিপল উপাধি মতো একটা বলা হতো। এপিক এরাতে বেসিক্যালি এপিক এরা আমরা কোনটাকে বলি, রামায়ণ মহাভারত,
এই রামায়ণ আর মহাভারতের সময় অ্যাপেক পিরিয়ডে একটা, তখন আমরা জানি যে অ্যাপিক পিরিয়ডে আমাদের কী হয়েছে, তাহলে কী হচ্ছে এই পিরিয়ডে আমরা জানি যে আমাদের 4টে সেই সময় শ্রেণীবিভাগ ছিল সমাজে। একটাকে সবথেকে উপর স্তরে কারা থাকতো, ব্রাহ্মণ, তারপরে যারা ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র। তো এই সময় এই যে বৈশ্য যে পিপল গ্রুপটা তারা কি করতো, তারা এই ব্যাংকিং যে কাজটা করে বেসিক্যালি লোন প্রোভাইড করা এগুলো কাজগুলো করতো। আর এখান থেকে ওরা কি করে না, এরা ইন্টারেস্ট কি করতে পারে, অ্যাপ্লাইড করে, বুঝতে পারলি, ইন্টারেস্ট দিতে শুরু করে এখান থেকে। মানে যদি কাউকে টাকা ধার দিত তো ওখান থেকে কী হতো, যখন নিত ইন্টারেস্ট নিত, বুঝতে পারলি। সেটা আমরা অ্যাপিক পিরিয়ড থেকেই দেখে নিয়েছি, বুঝতে পারলি। তো অ্যাপিক পিরিয়ডে আসে মৌর্য পিরিয়ড, তাই না, মৌর্য পিরিয়ড। এই মৌর্য পিরিয়ডে ঠিক আছে, অ্যাকর্ডিং টু অস্ত্রশস্ত্র, কৌটিল্যর অস্ত্রশস্ত্র, তাই না। মৌর্য পিরিয়ডে কি হয়, সৃষ্টি और साहूकर और महाजन এই যারা এই লোন প্রোভাইড করতো, মানে এই ব্যাংকিং সিস্টেমে যারা কাজ করতো তাদেরকে কী বলা হতো, সৃষ্টিজ বলা হতো, সাহুকর বলা হতো বা মহাজন বলা হতো এদেরকে। কখন না, মৌর্য পিরিয়ডে, ঠিক আছে। তাহলে ব্যাংক অ্যাভুলেশন কী হচ্ছে না, বৈদিক কালচারে রত্নাকর বলে একটা শ্রেণী ছিল যারা লোন বা মানে মানুষকে টাকা পাকা ধার দিত, ঠিক আছে। তারপরে তখন ওরা কিন্তু কোনো ইন্টারেস্ট নিত না, সে সমাজসেবা হিসাবে কাজ করতো। তারপরে অ্যাপিক পিরিয়ডে, বৈদিক সিভিলাইজেশনের টাইম পিরিয়ডটা কবে, হ্যাঁ, হ্যাঁ, BC টু 1000 BC, তাই না। আর অ্যাপিক পিরিয়ড 1000 BC টু 600 BC, তাই না। তারপর আছে মৌর্য পিরিয়ড, মৌর্য কবে থেকে হবে, হ্যাঁ, হিস্ট্রিতে আমরা পড়বই। তারপরে মৌর্যদের সময় যারা ব্যাংক মানে এই যে টাকা ধার দিত বা নিত তাদেরকে কি বলা হতো, সৃষ্টি, তারপরে সাহুকর আর মহাজন, ঠিক আছে। তারপরে আছে, তারপরে আমরা ডাইরেক্ট চলে যাবো মুঘলে, ঠিক আছে। মুঘল, এই মুঘলে যারা এই কাজটা করতো, বেসিক্যালি ব্যাংকিং সিস্টেমের যারা টাকা ধার নিত বা এই কাজটা করতো, প্রপারলি ব্যাংকিং কিন্তু এখনকার মতো না থাকলেও তাদেরকে কি বলা হতো, সেট বলা হতো, और नगर सेट और नगर सेट। सेट और नगर सेट, ঠিক আছে, সেট और নগর সেট। তাহলে কী দেখবে, বৈদিক কালচারে যারা ওইসব কাজ করতো, যেসব মানুষজন তাদেরকে রত্নাকর বলা হতো। এপিক পিরিয়ডে বৈশ্যরা এইসব কাজ করতো। মৌর্য পিরিয়ডে সৃষ্টিজ, তারপরে হচ্ছে সাহুকর, মহাজন, ওদেরকে বলা হতো। আর যারা যখন মুঘল পিরিয়ডে আসে তখন কী হচ্ছে, সেট বা নগর সেটরা যারা কী করতো, ব্যাংকিংয়ের মতোই কিছু লোন প্রোভাইড করতো বা কিছু ইন্টারেস্ট রেট অ্যাপ্লাইড করতো তারা, বুঝতে পারলি। তা আমরা এটা মুঘল পর্যন্ত দেখলাম, ঠিক আছে। তো যখন কি হয়, আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় 1500 কত সালে, হ্যাঁ, ব্রিটেনে, তাই তো, ইউকেতে এটা তৈরি হয়। তারপর এটা বেসিক্যালি ওদের রানীর কাছে একচেটিয়া বাণিজ্য করার ব্যবসা মানে অধিকার নিয়ে পড়ে। ওরা আমাদের ভারতে চলে আসে, তার আগেও 1-2 বার আসে, কিন্তু 1608-এ ওরা কার রাজসভায়, জাহাঙ্গীরের রাজসভায় ওরা করে। তারপরে ওখানে ওদের কাছে ট্রেড করার অনুমতি চায় এবং তাদেরকে ট্রেড করার অনুমতি দেয়। বাকি ইতিহাসগুলো আমরা ইতিহাসে পড়বো। তো এখানে হয় কি, বেসিক্যালি ওরা এখানে আসবে, ঠিক আছে। আর ঠিক ওরা 1600 থেকে 1700, ঠিক আছে, ওর 1800, 200-300 বছর এখানে রাজত্ব করবে। কিন্তু ওরা আসার আগে,
ঠিক আছে, আমাদের এখানে কোন চলে এসেছিলো, মানে ইউরোপিয়ান শক্তি, পর্তুগিজ, তাই না? পর্তুগিজরা 1408 কত সালে এসে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা, পর্তুগাল থেকে এসেছিল। ওই পর্তুগালরাই কী করেছিল, ভারতে প্রথম ব্যাংক কি এস্টাবলিশড করেছিল, তাই না? পর্তুগিজরা হেডকোয়ার্টার তার ছিল কলকাতায়। তা আমরা এখানে লিখে লিখবো ইন 1770 ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া ওয়াজ কি ব্যাংক অফ হিন্দুস্তান। ঠিক আছে, আর এই ব্যাংকের ওনারশিপ কে ছিল না আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি। আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি, যেটা কাদের, এই কোম্পানিটা কাদের ছিল না পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, হ্যাঁ, অ্যাকচুয়াল যে কোম্পানিটা এটা ব্যাংকটা খুলেছিল সেই ব্যাংকটার নাম, সেই কোম্পানির নাম ছিল আলেকজান্ডার কোম্পানি। আর এই কোম্পানিটা কাদের ছিল, এই কোম্পানিটা ছিল পর্তুগিজদের। ঠিক আছে, 1770 সালে প্রথম ব্যাংক করে। ঠিক আছে, ঠিক আছে, তো পর্তুগিজরা প্রথম ব্যাংক কলকাতায় ওরা প্রতিষ্ঠা করে দিয়েছে, যেটা নাম কি ছিল ব্যাংক অফ হিন্দুস্তান। এখান থেকে একটু হলেও যে এখনকার যে ব্যাংকের কাজকর্ম সেটা হতো, বুঝতে পারলি, মডার্ন একটু। ঠিক আছে, এবার ব্রিটিশরা আসবে 1608 খ্রিস্টাব্দে, তাই তো? এরা 1608 থেকে ব্রিটিশরা প্রথম ব্যাংক এস্টাবলিশ কী করবে জানিস? 1806, তাই না? ব্যাংক অফ ক্যালকাটা। দাঁড়া এক সেকেন্ড, একটু দাঁড়া। তো এই যে এটা হচ্ছে আমরা হলো ব্যাংক অফ এখান থেকে লিখে দিই, এটা পর্তুগিজরা করলো, তাই না? আর 1806 খ্রিস্টাব্দে নেক্সট ব্যাংক যেটা হবে সেটা হবে কি জানিস? ব্যাংক অফ ক্যালকাটা। ঠিক আছে, কিন্তু বাকি যে 1608 থেকে এই যে 1806 কত বছর আছে? 202 বছর না কত, 198, তাই তো? এই বছরে এই সময়টাতে ওরা কী করতো না, ভারতে প্রথম 100 বছর হয়তো পুরো ব্যবসায়ী করে গেছে, বিভিন্ন গুডস এখান থেকে নিয়ে যেত ওখানে ইউরোপে বিক্রি করতো, বুঝতে পারলি? আর এখান থেকে কিছু জিনিস নিয়ে যেত ইউরোপে, আবার ইউরোপ থেকে কিছু জিনিস নিয়ে এখানে বিক্রি করতো। ঠিক আছে, এইসব কাজই ওরা করে গেছে। কিন্তু মানে এই যে প্রথম 100 বছর হয়তো 1700, তাই তো? আর 1700-এর পর থেকে এটাতে একরকম ওরা ওদের রূপ দেখতে পাবো, আর এটাতে তাদের একরকম রূপ দেখতে পারবো আমরা। ঠিক আছে, 1700-এর পর ওরা কি করবে না, ওরা ভারতে ওদের এজেন্সি হাউস বলে ওদের একটা এজেন্সি থাকবে। কাদের? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরা বেসিক্যালি কী করবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিদেরকে কি মানে কি এমনি লোন প্রোভাইড করতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী বল, আমাদের কোনো কর্মচারী বা আমাদের কোনো লোককে এজেন্সি হাউসের মাধ্যমে এই কাজটা হতো। প্রপারলি ব্যাংক ছিল না। এই 1700 থেকে 1806 পর্যন্ত ওরা এই কাজটা করে গেছে। এজেন্সি হাউস ওদের কী করতো না, ওদের হয় কোম্পানিকে কিছু লোন প্রোভাইড করতো, বা কোম্পানির কর্মচারীকে লোন প্রোভাইড করতো, কোনো ভারতীয় লোকেদেরকে বড় বড় লোন প্রোভাইড করতো, এইসব কাজও ওরা করতো, বুঝতে পারলে, এজেন্সি হাউস। কিন্তু এজেন্সি হাউস এই কাজটা করার পর এরা 1770-এ যে কী করবে না, এরা যখন ব্যাংক প্রতিষ্ঠা করে দেবে, তারপর থেকে কী হবে, ব্রিটিশরাও ব্যাংক প্রতিষ্ঠার ওপর লেগে পড়বে, বুঝতে পারলি? আর 1806 খ্রিস্টাব্দে ওরা ফার্স্ট ব্রিটিশ যে ব্যাংকটা করবে, হবে সে ব্যাংকটার নাম কী হবে না, ব্যাংক অফ কি ক্যালকাটা। ব্যাংক অফ ক্যালকাটা। তো কী হলো, লিখবো ফার্স্ট ব্রিটিশ ব্যাংক, বা কী হবে ব্যাংক 1806 ব্যাংক অফ ক্যালকাটা। এবারে ক্যালকাটাতেই কেন করলো আমরা একটু এটা দেখে নেব ম্যাপ। দেখে নে, ওরা বেসিক্যালি এসেছিলো কোথায়, সুরাটে, তাই তো? প্রথম, তাই না? 1608।
ওরা এই যে জায়গাটা বোম্বে, তাই না, এই অঞ্চলটা একটা, আর একটা এই অঞ্চল, আর একটা এই অঞ্চল, এই তিনটে অঞ্চল ওরা কি করেছিল, তাদের ব্যবসা বেশ ভালোভাবে শুরু করেছিল, তাই তো, জাঁকিয়ে উঠেছিল। বলতো ওরা এইদিকে কেন ক্যাপচার করেনি, এদিকে কেন ক্যাপচার করেনি, এখানে এগুলোকে কেন প্রথম থেকে ওরা এই করেনি? না, যেই থাকুক ওগুলো ওদের লাভ ছিল না, কারণ ওরা তো যেই জন ব্যবসা করতে এসেছিল, আর ব্যবসা করতে এলে কী করে চায়, পোর্ট চাই, তখন তারা তো রাস্তা ছিল না, তো ওখানে কী করবে, তাই না? ওরা তো যাই সমুদ্রে যেখানে থাকবে সেই সব অঞ্চলগুলো ওদের বসতি স্থাপন হবে। গেছিল তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব তো ওদেরই তো ছিল সব, তাই না, ওদেরই সব ছিল, ওগুলো আমি বলবো ইতিহাসে সব। তো বেসিক্যালি কী হলো, আমরা কি দেখতে পেলাম, যে এই তিনটে জায়গায় ওরা ওদের ব্যবসা, তারপরে ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ, তারপরে ওদের কি বলে ওগুলো ফ্যাক্টরি, এগুলো সব সেট আপ করেছিল, তাই তো। আর এই যে তিনটে জিনিসকে ওরা, এই তিনটে জায়গাকে ওরা ডিক্লেয়ার করেছিল অ্যাজ এ প্রেসিডেন্সি, 3 প্রেসিডেন্সি। একটা হচ্ছে ক্যালকাটা, একটা হচ্ছে মাদ্রাস, একটা হচ্ছে বোম্বে, 3টে প্রেসিডেন্সি। প্রেসিডেন্সি কাকে বলে তাহলে? হ্যাঁ, ওদের হেডকোয়ার্টার, যেখান থেকে ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বাজ চলতো বাকি অঞ্চলে, শুধু এখান থেকে পুরো এইসব অঞ্চল, এখান থেকে এই অঞ্চলে 3টে প্রেসিডেন্সি ছিল। তো ওরা কী করলো, ওদের মধ্যে ফার্স্ট প্রেসিডেন্সি মানে এই কলকাতাতে ওরা কী করলো, ওরা 1806 খ্রিস্টাব্দে কী ব্যাংক করলো, ব্যাংক অফ ক্যালকাটা। হিউজলি সাকসেসফুলি হয়েছিল ওদের দিক দিয়ে, ওরা খুশি হয়ে পরে কী করলো, তার কত বছর পর, 1809, তাই না, নয় তো, ওরা কী করলো, এই নামটা চেঞ্জ করে দিল, কী করলো, ব্যাংক অফ বেঙ্গল। কেন নাম চেঞ্জ করলো হঠাৎ? কেন নাম চেঞ্জ করলো হঠাৎ? প্রথমে এর অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা বা সব কিছু শুধু ক্যালকাটার উপরে নির্ভর ছিল, ওরা ব্যাংকটাকে এক্সপ্যান্ড করতে চাইলো, আরও বেশি লেভেলে করতে চাইলো, তাই পুরো বেঙ্গল বলতে আগে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার ফিহার, উড়িষ্যা এইসব নিয়েছিল, এই পুরো সব অঞ্চলে ব্যাংক করলো। তখন ব্যাংকটা কিন্তু সব অঞ্চলের যখন ব্যাংক হলো, তখন ব্যাংকটা একটু হলেও ফেলিওর ওদের হতে লাগলো, কারণ যেটা কলকাতায় ছিল সব থেকে বেশি বড় লোক ছিল, তাই না, কলকাতার একটা এখনও পর্যন্ত সব কিছু, পশ্চিমবঙ্গে মন্ত্রী সব এখান থেকে গঠিত হয়, সব বেশি নেতা মন্ত্রী এখান থেকেই থাকে, তাই না। তো সেই সময় তো এখানে তো ব্যাঙ্কিং সিস্টেম ছিল, তো বাকি তো রুরাল এরিয়া পুরো, ওখানে ব্যাঙ্কিং সিস্টেম ব্রিটিশদের সাথে ওরকম হবে না ব্যাপারটা, তাই না। তো যাই হোক, তো ব্যাংক অফ বেঙ্গল হলো, তারপরে কী হলো, রিনেমড হলো, এটা রিনেমড হয়ে পরে কী হলো, ব্যাংক অফ বেঙ্গল, ঠিক আছে। তারপরে কী হবে, তারপরে 1600, তারপরে হবে 1840, তাই না, একদম, এটা হবে 1840। বোম্বেতে একটা ওরা ব্যাংক তৈরি করবে 1840, যেটা নাম কী হবে, ব্যাংক অফ বোম্বে, ঠিক আছে, 1840। আর তার ঠিক 2 বছর পরই মাদ্রাস প্রেসিডেন্সি, 1842-এ মাদ্রাস প্রেসিডেন্সিতে, মানে মাদ্রাসে যেসব অংশে ওরা অধিকার করেছিল, যাদের হেডকোয়ার্টার ছিল, ও মাদ্রাস প্রেসিডেন্সিতে কী হলো, ওরা কী করলো, ব্যাংক অফ মাদ্রাস কী করলো, ব্যাংক অফ মাদ্রাস প্রতিষ্ঠা করলো, ঠিক আছে। তাহলে ব্যাংক অফ মাদ্রাস ওরা প্রতিষ্ঠা করতো, 3টে প্রেসিডেন্সি ব্যাংক হলো, ব্যাংক অফ বেঙ্গল 1809, আর একটা ব্যাংক অফ বোম্বে, তারপরে ব্যাংক অফ মাদ্রাস। তাহলে প্রথমে কোন প্রেসিডেন্সি ব্যাংক হয়, বেঙ্গল বা কলকাতা। তো আমরা এটা মনে রাখবো, একটা ফর্মুলা বানিয়ে নিয়ে খুব ভালো মনে থাকবে। হ্যাঁ, কোন প্রেসিডেন্সি প্রথম, তাহলে আমরা এখানে বেঙ্গল, বোম্বে, মাদ্রাস, বেঙ্গল বোম, হ্যাঁ বেঙ্গল বোম মেরেছিল মনে রাখবি, তাই না। দেখ বেঙ্গল সালাকার এর পরপর ক্রোনোলজিক্যালটা থেকে যাবে যে বেঙ্গল বোম মেরেছিল, কারণ যত স্বাধীনতা সংগ্রামী হয়েছিল সব তো বেঙ্গল থেকেই না। তো এইভাবে একটা তোরা ট্রিকও মনে রাখতে পারিস যে বেঙ্গল বোম মেরেছিল, বি ফর বেঙ্গল, বি ফর বোম্বে, আর বি ফর এম ফর মেরেছিল, যেটা হচ্ছে মাদ্রাসা, তাই না। তাহলে আমরা ট্রিকটা মনে রাখতে পারবো। তো হ্যাঁ, মাদ্রাসা সরি, না মাদ্রাস না, মাদ্রাস মানে যেটা আমাদের এখন কি নাম, মাদ্রাস, চেন্নাই, ঠিক আছে। তো এবার আমরা কি লিখব, যে
তো বুঝতে পারলে 1842 অবধি ওরা পরপর প্রত্যেকটা প্রেসিডেন্সিতে একটা করে ব্যাংক শুরু হয়ে গেল, বুঝতে পারলি। আর আমাদের ওদের মেন প্রেসিডেন্সি ব্যাংক যেটা হলো কলকাতা, তাই তো, কলকাতাতে একদম প্রথম শুরু হয়েছিল, তাই না। আর আমরা এখানে লিখে রাখবো, লিখবো ক্যালকাটা বা ব্যাংক অফ বেঙ্গল অ্যাজ এ ওয়ার্ক কোয়াসি ব্যাংক, QUASI, কোয়াসি ব্যাংক, ব্যাংক অফ বেঙ্গল SI দ্বারা কোয়াসি ব্যাংক। তাহলে ব্যাংক কি বললাম, ব্যাংক অফ বেঙ্গল ওয়ার্ক এজ এ কোয়াসি, হ্যাঁ, ব্যাংক অফ বেঙ্গল ওয়ার্ক অ্যাজ এ কোয়াসি ব্যাংক, QUASI। কোয়াসি মানে কি, না বেসিক্যালি এখানে এই সেন্সটা বোঝাতে চেয়েছে যে কোয়াসি ব্যাংক অ্যাজ এ, এই ব্যাংকটাই লাইক সেন্ট্রাল ব্যাংকের মতো কাজ করতো বাকিগুলো থেকে। সেন্ট্রাল মানে কি, এই ব্যাংক থেকে হয়তো নীতি নির্ধারিত হতো বাকি ব্যাংকগুলোতে, এই ব্যাংক থেকে সব কিছু প্রোভাইড হতো বাকি ব্যাংকগুলোতে, বুঝতে পারলি। একদম আমাদের এখানে যে আজকের টপিক RBI, এখান থেকে আমরা ঢুকবো, RBI এর মতো হতে পারে, ঠিক আছে। যে সেই সময়ে ব্যাংক অফ বেঙ্গল, যেটা আগে ক্যালকাটা নাম ছিল, এই ব্যাংক অফ বেঙ্গলই অ্যাজ এ কোয়াসি ব্যাংক হিসাবে কাজ করতে লাগলো, বুঝতে পারলি। লাইকে আমরা কি সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে। কিন্তু এদের ব্যাংকিং সিস্টেমটা ব্রিটিশের এত ভালোভাবে প্রভাব পড়বে না। দিয়ে কি হয়, ওদের একটা কনসেপ্ট 1860 সালে ওরা কি করে, জয়েন্ট ক্যাপিটাল কোম্পানি অ্যাক্ট নিয়ে আসে, তাই না, জয়েন্ট, আর ও ব্রিটিশে পার্লামেন্টে। আর এই অ্যাক্ট অনুযায়ী কি হয়, আমাদের এখানে ওরা কিছু জয়েন্ট ভেঞ্চার করে ব্যাংক শুরু করে, তাই না। তা আমরা লিখবো এই জয়েন্ট ভেঞ্চার, কেন জয়েন্ট ভেঞ্চারে ব্যাংক শুরু করে, হ্যাঁ দেখ জয়েন্ট ভেঞ্চার দু রকম হয়েছিল। প্রথম হচ্ছে আগে 1813 সালে কি হয়েছিল, আগে সব বিভিন্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এগুলোকে শুরু করতো, তাই না। কিন্তু 1813 বা 1833 এগুলো মনোপলি হাঁটায় কোন অ্যাক্টে, ভুলে গেছে সব। তো ওই অ্যাক্টে কি হচ্ছে, মনোপলিটাকে ইন্ট্রোডিউস, মানে ব্রিটিশ শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাজ করবে না, আরও বিভিন্ন কোম্পানি, ব্রিটিশের বিভিন্ন কোম্পানি এসে পড়ে কী করবে, এখানে ওয়ার্ক করবে, এখানে যা এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ওরা কাজ করছে বা ফিনান্সিয়াল কাজ, সব কাজে অংশগ্রহণ করবে, তাই না। তো এই মনোপলিতে ওরা অধিকার দিয়ে দেয়, আর ওখান থেকে প্রচুর লোক আসে বা প্রচুর আরও কোম্পানি আসে যারা জয়েন্ট ভেঞ্চারে আমাদের এখানে কি করে, ব্যাংকিং শুরু করে, আরও ব্যাংকের প্রচার প্রসার বাড়ানো, বুঝতে পারলি। তা আমরা লিখবো ফার্স্ট, আগে লিখবো ইন 1865 ফার্স্ট জয়েন্ট ভেঞ্চার ব্যাংক ওয়াজ ব্যাংক অফ এলাহাবাদ, ফার্স্ট জয়েন্ট ভেঞ্চার ব্যাংক অফ জয়েন্ট ভেঞ্চার ব্যাংক ব্যাংক অফ এলাহাবাদ, ব্যাংক অফ এলাহাবাদ। এলাহাবাদ কোথায় রয়েছে অবস্থিত, কত সালে হয়েছে ব্যাংক অফ এলাহাবাদ, 1865। তাহলে 1865 সালে ব্যাংক অফ এলাহাবাদ কি হলো, ফার্স্ট ব্যাংক হলো, তাই না। তারপরে হ্যাঁ, তারপরে হচ্ছে লিখবো, তারপরে ইন 1881 সেকেন্ড জয়েন্ট ভেঞ্চার ব্যাংক ওয়াজ ওধ কমার্শিয়াল ব্যাংক, ওধ। 1881 সালে সেকেন্ড জয়েন্ট ভেঞ্চার ব্যাংক ওয়াজ, আবার একটা সেকেন্ড জয়েন্ট ভেঞ্চার ব্যাংক শুরু হচ্ছে, ব্যাংক অফ ওধ, OUDH, ওধ এটা বলা হয়, তাই না, কমার্শিয়াল ব্যাংক, ওধ কমার্শিয়াল ব্যাংক, বুঝতে পারলি। তারপরে কি হবে 1800, তো এই ব্যাংকগুলো মোটামুটি সেই সময় ব্যাংকিং সিস্টেমটা না, মানে বিভিন্ন ওইভাবে এখনকার যেমন মডার্ন ব্যাংকিং সিস্টেম সেরকম তো ছিলই না,
আর ব্রিটিশ দিকে অনেকে সবাই প্রচুর ভয় করতো বা ব্রিটিশদেরকে সাথে কমিউনিকেট করতে পারতো না, কারণ ওদের ব্যাংকিং, ওদের সব কর্মচারী, বুঝতে পারলে এই ব্যাপারগুলো হতো, ওইভাবে ব্যাংকিংগুলো ছিল না। নিডেড ছিল একটা কোনো ভারতীয় ব্যাংক হোক, তাই না? ঠিক তারপরে 1800, কারণ সেই সময় আমাদের কি তৈরি হবে, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হবে, অনেক কিছু ভারতীয় জিনিসে করার রাইট পাবে। তাই 1894 সালে 1894 লালা লাজপত রায় এস্টাবলিশড ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক, পিওরলি ম্যানেজ বাই ইন্ডিয়ান ব্যাংক ইন্ডিয়া, মানে ইন্ডিয়ান, দ্য ফার্স্ট লালা লাজপত রায় এস্টাবলিশ ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক হুইচ ইজ নোন অ্যাজ PNB, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো প্রথম ভারতীয় ব্যাংক, ভারতীয় টাকার যে ব্যাংক তৈরি হলো সেটা হচ্ছে কি ব্যাংক না, কি PNB, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। 1881 সেকেন্ড জয়েন্ট ভেঞ্চার ব্যাংক, ব্যাংক অফ ওধ। তারপরে হচ্ছে কি 1800 কত 94 ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক, কি নাম, PNB, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তাই না? ফার্স্ট PNB শুরু হলো, প্রথম ভারতীয় টাকার ব্যাংক শুরু হলো। ঠিক এই সময় কি হবে, বিভিন্ন, তারপরে কি হবে, ডিফারেন্ট টাইপ অফ প্রবলেমস ইন আওয়ার ব্যাংকিং সিস্টেম শুরু হবে এখান থেকে। কেন প্রথম হবে, মানে ইন আওয়ার না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ব্যাংকিং সিস্টেম ছিল ব্রিটিশে, হ্যাঁ, কারণ প্রথম কি হবে, আমাদের এই সময় একটা বিরাট বড় আন্দোলনের মুখে পড়বো আমরা ইতিহাসে, সেটা হবে কি পার্টিশন অফ বেঙ্গল, বঙ্গভঙ্গ। 1905 সালে লর্ড রিসলে এর পরিকল্পনা করবে যে বাংলাকে, সে সময় বাংলা থেকে প্রচুর কী হতো, ফ্রিডম ফাইটার জন্ম নিত, বা ফ্রিডম ফাইটাররা আমাদের লিড করতো প্রচুর, যে বুঝতে পারলে, ব্রিটিশ হাটাও স্লোগানে। তো যাই হোক, তো এই ফ্রিডম ফাইটারদেরকে দমন করার জন্য বা বাংলার ক্ষমতা ভাঙার জন্য লর্ড লিসলে 1903 সালে একটা আইডিয়া করে, যেটাকে নাম হয়, যেটা বলে বেঙ্গলকে ভাগ করে দিতে। আর যেটা কার্যকারী করে কে, লর্ড কার্জন 1905 সালে বাংলাকে সেপারেট করে দেয়। আগে বাংলার সাথে বাংলাদেশ এগুলো সব যোগ ছিল, ওটাকে দুটো ভাগে সেপারেট করে দেয়। এবং এখান থেকে বিভিন্ন আন্দোলন, সব শুধু বাংলার না, যত ন্যাশনাল লিডার ছিল, যত জাতীয় সংগ্রামী ছিল, সবাই কি করে এইটার বিরোধী করতে শুরু করে, এবং এত বিরোধিতা করে যে ওরা একটা আন্দোলন শুরু করে, যেটা নাম দেয় স্বদেশিয়ান বয়কট আন্দোলন। যে সব কিছু আমরা কি করব, আমরা ওদেরকে বয়কট করে দেবো, আর সব নিজেদের স্বদেশি জিনিস ইউজ করবো, যেমন আজকে চায়নার ক্ষেত্রে বলছি, তাই না? সব নিজের জিনিস তৈরি করব, আর কি করব, ওদের ব্রিটিশদের সব জিনিস বয়কট করে দেবো। সব মানে কি, সেই সময় তো মোবাইল এরকম ছিল না, স্কুল কলেজ যা কিছু গুডস, বুঝতে পারলি, ব্যাংক অফিস কালচার সব কিছু, বুঝতে পারলি। তাহলে ব্রিটিশদের তো ব্যাংকিং সিস্টেম তো খারাপ হয়ে যাবে, ওটা তো বর্জন করবে। এই সময় অনেক ব্যাংক শুরু হয় 1906-এর পর, মানে স্বদেশীয় বয়কট আন্দোলনের পর, বুঝতে পারলি। প্রচুর ব্যাংকিং সিস্টেম, ভারতীয় ব্যাংকিং সিস্টেম শুরু হবে এই সময় অনেক, কারণ কেন, সব স্বদেশী করার চেষ্টাও করবে, বুঝতে পারলি। লিখবো, তারপরে লিখ, আফটার স্বদেশিয়ান বয়কট মুভমেন্ট মেনি ব্যাংক এস্টাবলিশড ইন ইন্ডিয়া। এক্সাম্পল লিখে রাখবো, BOI মানে ব্যাংক অফ ইন্ডিয়া, কত সালে, 1906 সালে। 1906 সালে কী হবে, ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে লিখবো কানাড়া ব্যাংক, 1906, হ্যাঁ। তারপরে লিখব 1907 ইন্ডিয়ান ব্যাংক। তারপরে লিখব 1908 ব্যাংক অফ বরোদা। তো আমরা কি লিখলাম, 1908, ঠিক আছে। কিছুদিন চলতে চলতে কী হবে, 1911 সালে কী হবে, 1911 সালে কী হবে, হ্যাঁ হ্যাঁ, বাংলা যে এত আন্দোলন করবে, এত স্বদেশী বয়কট করবে, যে ব্রিটিশরা পেছনে হাঁটতে বাধ্য হবে, আর ওরা বলবে ঠিক আছে যে বাংলাকে আমরা ভাগ করব না। তাহলে ওরা কি করবে,
ভারতের ক্যাপিটাল যেটা কলকাতা ছিল সেটাকে শিফটেড করে দেবে কোথায়? দিল্লি, তাই না? আর দিল্লি কত সালে? 1911 সালে। আর দিল্লি থেকে নিউ দিল্লিতে শিফট হবে 1931 সালে, ঠিক আছে, 1931। বুঝতে পারছিস তো? ওরা নেক্সট স্ট্রোক কী করবে না, ক্যাপিটালটাকে শিফট করে দেবে, তাহলে ওখানেই সব ঝামেলা হবে, বুঝতে পারলি তো? এটা একটা ব্যাপার ছিল। তো এই সময় 1911 থেকে 1916 অবধি ডার্ক এজ অফ ব্যাংকিং সিস্টেম বলা হয়। ইন্ডিয়ান ব্যাংক বেসিক্যালি সবারই। কেন দুটো ডার্ক এজ আসবে? এটা কেন হবে এটা? কারণ এই সময় কী হবে না, 14 থেকে 16 ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কন্ডাক্ট হবে। আর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কন্ডাক্ট হয়ে হ্যাঁ 18, তো মোটামুটি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কন্ডাক্ট হবে, আর প্রচুর লোকও মারা যাবে, প্রচুর ধন সম্পত্তির ক্ষতি হবে। তো দেখ আজকে করোনার মতো সিচুয়েশন, তাই না? তো বেসিক্যালি ব্যাংকেগুলো বেশি টাকা রাখবে? এটা কেমন হয়ে যাচ্ছে না ব্যাপারটা? যেমন বলছে পরশু লকডাউন, তো তুই কী ভাবছিস যে কালকে আমি তাহলে উঠিলি টাকা বাকা উঠিয়ে রাখি, তাই না? তো যখন ওয়ার্ল্ডের এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মতো একটি সিচুয়েশান আসছে, বুঝতে পেরেছিস? তো এই সময় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে মানুষ কী করেছে, কারণ ব্রিটেন এখানে অংশগ্রহণ করেছে, আর যেহেতু ব্রিটেন অংশগ্রহণ করেছে তাই এজ এ ইন্ডিয়া এজ এ পার্ট অফ কী বলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রিটেনের পার্ট হিসাবে অংশগ্রহণ করেছিল। আর এখানে সৈন্য কালেক্টের দায়িত্ব কার ছিল? মহাত্মা গান্ধী। কাইজারি হিন্দ উপাধিও দিয়েছিল, তাই না, ব্রিটিশ গভর্নমেন্ট। তো যাই হোক, আর অনেক কিছু কারণ ছিল। এবার কি হবে যে এই ব্যাংকিং সিস্টেমে ডার্কেজ হবে, আর এই সময় না যত লোক যারা ব্যাংকে টাকা বাকা দিয়েছিল ইকোনমিক ক্রাইসিসের জন্য সবাই টাকা বাকা তুলে নেবে, বুঝতে পারলি? কেউ টাকা বাকা আর রাখবে না, বুঝতে পারলি তো? বেসিক্যালি তো যেহেতু টাকা বাকা তুলে নেবে, বুঝতে পারলি? আর ওরা ব্যাংকের কাজ কী থাকে বেশি? কারো কাছ থেকে টাকা নিয়ে কাউকে টাকা দিয়ে দেওয়া, তাই তো? কাউকে টাকা নিয়ে কাউকে টাকা দিয়ে দেওয়া, এটাতে ব্যাংকের কাজ থাকে। তো এরাও নিশ্চয়ই টাকা বাকা দিয়ে দিয়েছে কাউকে, এদের কাছেও টাকা নেই। তো সবাই যদি আসে তো ব্যাংকিং তো কলাপস হবে ব্যাপারটা, টাকা নিতে হচ্ছিল ব্যাপারটা ওরকম একটা বিশাল টাইপের প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। এবং কি যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয় তখন একটা বেশ মহামারী টাইপের শুরু হয় ফিনান্সিয়ালের দিক দিয়ে। যখন কি হয় তখন ওরা কি বলে যে এর থেকে তো বেরোতে হবে। যেই 18 সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়, আস্তে আস্তে ব্রিটিশরা একটু মাস্টার স্ট্রোক খেলতে শুরু করে। সবার পুঁজি, সব ব্যাংকের পুঁজি কমতে থাকে, বুঝতে পারলি? সব ব্যাংকের পুঁজি কমতে থাকে, একটা একদম অবস্থা খারাপ হয়। তখন ব্রিটিশরা কী করে, ব্রিটিশরা এসে প্রথমে ওরা কী করে যে ওদের ব্যাংকিং সিস্টেমগুলো চালাতে পারে, পাশাপাশি আমাদের একটা ব্যাংকিং সিস্টেম শুরু হয়ে গেছে ভারতীয়দের। তো সবাই ভারতীয় ব্যাংকগুলোকে এফোর্ড করবে, ওদেরকে চেনে না জানে, ওরা সব ফর্সা তাই না? ওদের অন্যরকম একটা ব্যাপার। এখনই যদি কোনো একটা ভালো ব্যাংক অফিসার থাকলে তুই যেতে কতজন ব্যাংক গরিবরা রিচ করতে পারে, তাই না? ভয় লাগে ওদের এখনও। তো সেই সময় বিদেশিতে কত কিছু ভয় লাগবে, যদি ব্যাংকে কিছু করে ফেলিস তোরা ওখানে মেরে দেবে তো, বুঝতে পারলি তো? এটা তো আমরা সিনেমা ফিনেমায় দেখেছি। তো ওই জন্য ব্যাংকিং ওরা মানে একটা ভালো রকম কম্পিটিশন হচ্ছিল। এই কম্পিটিশন থেকে বেরোনোর জন্য ওরা কী করছিল, ওরা প্রথমে কী করলো, ওরা 3টে ব্যাংক যেগুলো ছিল ওদের প্রেসিডেন্সি ব্যাংক, ব্যাংক অফ বেঙ্গল 1809, ব্যাংক অফ বোম্বে 1840, ব্যাংক অফ মাদ্রাস 1842 বা 43, এই 3টে ব্যাংক ওরা মার্জ করে দেয়। ব্যাংক ওই ইকোনমিক ক্রাইসিস থেকে বেরোনোর জন্য 3টে ব্যাংকে মার্জ করে দেবে। কত সালে? 1921 সালে 3 ব্যাংক আর মার্জ, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাকেট লিখে তো, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে আর ব্যাংক অফ মাদ্রাস, আর মার্চ বাই দ্য ইস্ট ইন্ডিয়া বাই দ্য ব্রিটিশ, ইস্ট কোম্পানির হবে না, বাই দ্য ব্রিটিশরা কী করে, 3টে ব্যাংকে মার্চ করে একসাথে ওরা ব্যবসা চালানোর শুরু করে কাজবাজ, ঠিক আছে? ঠিক আছে, যাতে ব্যাংক বেঁচে থাকে। এবার কি হবে, এই যে যেটার হ্যাঁ মার্জ হ্যাঁ, অ্যান্ড নিউ নেম আর ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ওই যে 3টে প্রেসিডেন্সি ব্যাংক ছিল, হ্যাঁ, আগে থাকবে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এবং কি এই ব্যাংকে ওরা কারেন্সি মানে কি প্রিন্ট করারও ওরা অধিকার দেয় এই ব্যাংকে।
অনেক কিছু অধিকার থাকে। হ্যাঁ, তার আগে পর্যন্ত ইংল্যান্ডে হচ্ছে, আমরা মানি ক্লাসে দেখলাম সব কিছু, তাই না? ক্লাসগুলো পর যাবে যাতে তোরা মিল করতে পারিস, বুঝতে পারলি তো? ক্লাসগুলোকে অ্যাটেন্ড করলে তোর আর কিছু লাগবে না, শুধু আমার কথাগুলো শুধু তোরা লিখে রাখ, ব্যাস, এগুলোই ফলে যাবে। কোয়েশ্চেনে দেখতে পাবি শুধু, কি অত কিছু বড় সড়ো এই করে ইংলিশে বুঝতে পারবি না, বাংলাতে লিখে রাখ যাতে সারা জীবন বুঝতে পারিস। এখান থেকে কোয়েশ্চেন ক্লিক করে দিবি। আমি বিভিন্ন রকম কোয়েশ্চেনগুলো ঘেঁটে এগুলোকে তৈরি করা, ইউপিএসসি প্রিলিমস বল, বিসিএস মেন্স, সব মানে কোনো কিছু বাদ যাবে না, ঠিক আছে? আরবি তাহলে কী হলো, ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হলো। কেন তৈরি হলো আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? আর যেটাই কী হবে 1955 সালে চেঞ্জ হয়ে পরে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়ে যাবে এসবিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওটা আলাদা, 1937 ওটা আলাদা, ঠিক আছে? তো বেসিক্যালি 1920 সালে কী হবে, ইন 1920 এই সময় কী হবে, এরা একটা কমিশন অ্যাপয়েন্ট করবে, তাই তো? যারা কি করবে, একটা সেন্ট্রাল ব্যাংকের কনসেপ্টটাকে কী হবে, হ্যাঁ, যে ইন্ডিয়ার একটা সেন্ট্রাল ব্যাংক লাগবে। এটা বেসিক্যালি প্রথম বলেছিল 1913 সালে চেম্বারলিন কমিশন। 1913 সালে যখন 1913 সালে একটা চেম্বারলিন কমিশন তৈরি হয়, এই কমিশনই কী করেছিল, যে বলেছিল ইন্ডিয়ান একটা সেন্ট্রাল ব্যাংক নিডেড, কিন্তু ওটাকে রিফিউজ করে দেওয়া হয়েছিল। আর এত রকম ইকোনমিক ক্রাইসিস তারপরে যাবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের চক্করে, যার ফলে 1921 সালে কী করে দেবে ওরা, ওই ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করবে, 3টে প্রেসিডেন্সি ব্যাঙ্ক মিলিয়ে, আর যে ওদেরকেই কী দেবে, কাজ দিয়ে দেবে একটু পারা কিসের, সেন্ট্রাল ব্যাঙ্কে, যেমন ফাংশনগুলো দেয়, যেমন মানি প্রিন্ট করা, এগুলো, বুঝতে পারলি? কিন্তু প্রপারলি তো সেন্ট্রাল ব্যাঙ্ক নয়, প্রপারলি তো ওরকম ব্যাঙ্ক নয়। সেন্ট্রাল ব্যাঙ্ক বা আরবিআই, যে সেন্ট্রাল ব্যাঙ্ক হচ্ছে এমন যে ফ্যামিলির অনেক মেম্বার, আরও হচ্ছে বাবা, যেমন আমরা সবাই, তো বাবা যে কাজটা করে সেটা হচ্ছে আরবিআই বা সেন্ট্রাল ব্যাঙ্ক। সব দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক আছে, আমাদের সেন্ট্রাল ব্যাঙ্কের নাম কি? আরবিআই। চায়না সেন্ট্রাল ব্যাঙ্কের নাম কি? না, হ্যাঁ, পিপলস ব্যাঙ্ক অফ চায়না। স্যার বলছি, ধরো আরবিআই টাকা দরকার বললো কারোর থেকে, তাহলে ওরা ওয়ার্ল্ড ব্যাংকের থেকে নেবে না আদার্স ব্যাংকের? ওয়ার্ল্ড ব্যাঙ্ক, আরবিআই টাকা ওয়ার্ল্ড ব্যাঙ্ক, IMF এর থেকে নিতে পারে, বুঝতে পারলি? বিভিন্ন ফান্ড থেকে, বিভিন্ন দিক থেকে নিতে পারে। হ্যাঁ, আমাদের যে এমনি ব্যাংক রয়েছে সেখান থেকে টাকা নিতে পারে। হ্যাঁ, নিতে পারে। ওরা ওটা মানি সাপ্লাইয়ের জন্য করে, ওরা নিজেদের শর্টের জন্য নেয় না কোনো দিন টাকা। মানে ধরলে বাবা কি হচ্ছে, তোর কাছে বললো, তুই দেখলি তাহলে বাড়িতে একটা কোনো কিছু হয়েছে, দেখ বাড়িতে কী হয়েছে, কিছু একটা অনুষ্ঠান ঘটেছে, প্রচুর লোক এসছে, কিন্তু বেসিক্যালি তোকে বাবা টাকা দেয়, তো তোরা হচ্ছে ব্যাংক, বাবা হচ্ছে রিজার্ভ ব্যাংক। কিন্তু একটা অনুষ্ঠান হয়েছে, প্রচুর লোকজন এসছে, সবাই তোকে টাকা দিয়েছে, আগে তো সবাই টাকা দিতে, এখনও দেয়। তো তুই বাচ্চা ছেলে, তোর হাতে প্রচুর টাকা হয়ে গেছে, তো বাবা কী করবে, টাকাটা নিয়ে নেবে না? তো বাইর থেকে দেখে কী মনে হয় যে টাকাটা নিয়ে নিল, তার মানে কি বাবার টাকার দরকার পড়েছে? না, তুই যাতে বাজে না খরচা করে দিস, তাই বাবা টাকাটা নিয়ে নিল, বুঝতে পারলি? ওই হিসাবে টাকাটা নেয়। এক্সট্রা টাকা যদি তুই ভুলভাল খরচা করে দিবি তো তুই তো, বুঝতে পারছিস, ওই জন্যই টাকাটা নিয়ে নেয়। এই নয়, তার মানে তো এটা নয় যে বাবার টাকা শেষ হয়ে গেছে, বাবা ওইভাবেই চালাবে, ওইভাবেই জিনিসটা কী করবে, হয়তো কম খাওয়াবে, কিন্তু সব কিছু ওরা রিজার্ভ করে করবে। কিন্তু আমরা দেখে মনে হচ্ছে, যদি বাইরে থেকে কেউ দেখবে, যদি ওই ঘটনাটা বাইরে থেকে কেউ জানলা দিয়ে দেখে, দেখছে ওর কাছে টাকাটা কেটে নিল, ওইটা দেখতে পাবে শুধু, কিন্তু ওর তো ভিতরে ঢুকতে হবে ব্যাপারটা কি, বুঝতে পারলে? তো নেক্সট আমরা লিখবো, তো 1920 সালে কী হলো, তো যখন এরকম একটা ব্যাপার, মানে সেন্ট্রাল ব্যাঙ্ক একটা নিড হবে, 1913 সালে চেম্বারলিন কমিশনকে হাঁটিয়ে দিয়েছে, না এটা ঠিকঠাক হবে না, ভারতীয়দের জন্য রিজার্ভ ব্যাঙ্কের এটা দরকার নেই, বুঝতে পারলি তো? মন্টেগু চেঞ্জফোর্ডেও বলা হয়েছিল 1919 সালে, তাই না? কিন্তু এখানে কমিশন অ্যাপয়েন্ট করেছে, ব্রিটিশ পার্লামেন্ট ফেলিওর করে দেয় চেম্বারলিন কমিশন, তো বললো ঠিক আছে, এদের জন্য আবার ব্যাঙ্ক করে কী করবে সেন্ট্রাল ব্যাঙ্ক, তোমরাই করে নাও, বুঝতে পারলি? তার বিয়ে তো এইভাবে শুরু হলো। এইবার 1920 সালে এরা কী করবে না, একটা কমিশন অ্যাপয়েন্ট হবে, তাই না? কী হবে লিখবো, ইন 1920 ইয়ং হিল্টন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড ফর দ্য ফরমেশন অফ সেন্ট্রাল ব্যাঙ্ক। ইয়ং হিল্টন থাকবে কমিশনের চেয়ারম্যান, তাই এটাকে ইয়ং হিল্টন কমিশন বলবো। যেটা ইয়ং হিল্টন কি কমিশন কী করবে, 1926 সালে তার রিপোর্ট পেশ করবে, বুঝতে পারলি? তার ভিত্তিতে বেসিক্যালি হবে, কেন রিপোর্ট পাবলিশ করবে, হঠাৎ কেন 26-এ রিপোর্ট পাবলিশ করতে হলো, তার আগে একটা গল্প হয়ে যাবে। 1923 সালে ইন্ডিয়ার যদি কেউ মনে হয় যে রিজার্ভ ব্যাঙ্কের দরকার, বেসিক্যালি সেন্ট্রাল ব্যাঙ্কের দরকার ইন্ডিয়ার, এই নিয়ে যদি কেউ কথা তুলেছিল, সেটা হচ্ছে কে, BR আম্বেদকর, বাবাজি আম্বেদকর।
তিনি ভারতের প্রথম যারা বললো একটা সেন্ট্রাল ব্যাংকের দরকার। ও 1923 সালে একটা বই লিখলো, যে বইটার নাম ছিল দ্য প্রবলেমস অফ রুপি অ্যান্ড ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন। 1923 সালে বইটা লিখে, ওই বইটাতে অনেকটা প্রভাব পড়ে দেয় মানে অর্থনীতিতে। লিখব প্রবলেম অফ রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন। এই বইটা 1923 সালে লিখে কে? আম্বেদকরজি। তবে যদি ভারতীয়র মধ্যে কেউ যদি চেয়েছিল যে হ্যাঁ রিজার্ভ ব্যাংকের দরকার, এই নিয়ে একটা উঠেছিল, তো সেই সময় সেটা কি হচ্ছে B.R. আম্বেদকর, বাবা যাকে আমরা কি বলে দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, বাবাজি আম্বেদকর, সে কি করেছিল প্রথম কি বলেছিল আমাদের একটা সেন্ট্রাল ব্যাংক নিডেড, আর এই নিয়ে একটা বুকস লিখেছিল পাবলিশ 1923 সালে 1923। আর যার ফলে কি পুরো ভারত জুড়ে একটা কথা উঠে গেছিলো, বুঝতে পারলি, যে একটা দরকার এদিক দিয়েও প্রেসারাইজ হচ্ছিলো, বুঝতে পারলি। আর এর ফলে সেন্ট্রাল ব্যাংক তৈরি করতেও হয়। তা আমরা 1920 সালে কী হলো যে ওরা একটা ইয়ং হিল্টন কমিশন, যেই ইয়ং হিল্টন কমিশনও বলা, এবং ও যে কমিশনের চেয়ারম্যান ছিল, অ্যাকচুয়াল কমিশনের নাম হচ্ছে রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিনান্স। রয়্যাল কমিশন অ্যান্ড ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিনান্স, ওটাই রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিনান্স। হ্যাঁ, এর হেড ছিল কে? ইয়ং হিল্টন, তাই এটাকে হিল্টন ইয়ং কমিশনও বলা হয়। আর 1926 ইয়ং হিল্টন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড, কমিশন ওয়াজ প্রপোজড RBI ফর ইন্ডিয়া। 1926 সালে কী করলো? হিল্টন ইয়ং কমিশন প্রপোজড করলো যে RBI ফরমেশন করতে হবে কার? ইন্ডিয়াদের জন্য অ্যাজ এ সেন্ট্রাল ব্যাংক, বুঝতে পারলি? 1926 1926। তাহলে আমরা দেখ আবার সাজাচ্ছি। 1920 সালে রয়্যাল কমিশন অন কারেন্সি অ্যান্ড ফিনান্স গঠিত হলো, যার চেয়ারম্যান হলো কে? ইয়ং হিল্টন। 1926 সালে রিপোর্ট পেশ করলো, যেটার নাম কি? ইয়ং হিল্টন কমিশন, যে রিপোর্টে বললো যে সেন্ট্রাল ব্যাংক নিডেড, তাই তো? এতটা পর্যন্ত বুঝতে পেরেছি। আর ইন্ডিয়ার মধ্যে যে করেছিল, ইন্ডিয়ার মধ্যে যে এটাকে সাপোর্ট বা ইন্ডিয়ার যে প্রেসার দিয়েছিল ইন্ডিয়া থেকে, সে হচ্ছে বাবাজি আম্বেদকর। 1923 সালে ও একটা বুকস লিখে দ্য প্রবলেমস অফ রুপি অ্যান্ড ইটস অরিজিন অ্যান্ড সলিউশন, এই বইতে ও বলেছিল যে এটা দরকার, সেন্ট্রাল ব্যাংক দরকারি, এবং তারই পরিপ্রেক্ষিতে করতে হয়, ঠিক আছে। তারপর হবে 1927, পরপর লিখছি। 1927 সালে আবার একটা বিল নিয়ে আসে, ঠিক আছে, লিখব গোল্ড স্ট্যান্ডার্ড অ্যান্ড রিজার্ভ ব্যাংক, গোল্ড স্ট্যান্ডার্ড ইন 1927 গোল্ড স্ট্যান্ডার্ড অ্যান্ড রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিল টু ইন্ট্রোডিউস দ্য ব্রিটিশ পার্লামেন্ট। গোল্ড স্ট্যান্ডার্ড অ্যান্ড রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিল। দেখ, কোনো বিলকে অ্যাক্টে পাস করতে গেলে আগে বিল হিসাবে পার্লামেন্টে তোলে, তাই তো? ওই বিল যদি পাস হয়ে যায় তো ওটা অ্যাক্টে পরিণতি হয়ে যায়, তাই না? তো বিলটার নাম কি ছিল? গোল্ড। ওরা যেই রয়্যাল এই যে ইয়ং হিল্টন, এরা যে কম্পাইল্ড করে পরে একটা বিল হিসাবে নিয়ে যেতে হবে ব্রিটিশ পার্লামেন্টে, ওই যে বিল হিসাবে যে নিয়ে গেলো, বিলটার নাম কী দিল? গোল্ড স্ট্যান্ডার্ড অ্যান্ড রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিল, যেহেতু ইন্ডিয়ার জন্য রিজার্ভ ব্যাংক। তো এই বিলটা কী হয়? ফেলিওর হয়, ওরা পাস করায়নি। কি অ্যাক্ট ফ্যাক্ট ছিল 1927 সালেই বিলটা ইন্ট্রোডিউস করলো ব্রিটিশ পার্লামেন্টে। আর কোনো বিল যদি পাস হয়ে যায় ওটাই অ্যাক্ট হয়ে যায় বিলটাই, বুঝতে পেরেছিস তো? 1926 পর 1927 প্রথমবার ওটাকে ব্রিটিশ পার্লামেন্টে তুললো। কী হলো? ফেলিওর হলো, কারণ ওরা সাপোর্ট করলো না ব্যাপারটা। তারপরে আমাদের এখানে বিভিন্ন রকম, আমাদের এখানে রাউন্ড টেবিল কনফারেন্স হবে, সেখানেও আবার কথা উঠবে রিজার্ভ ব্যাংক নিয়ে। ওরা 1927 সালে আবার দেখে যাবে আমাদের ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এইসব কনস্টিটিউশন রিফর্মের ব্যাপারগুলো। তো 1933 লিখবো। দেখ, একটা কোয়েশ্চান এসছে, কোথা থেকে দেখবি? একটা কোয়েশ্চান দিয়েছে
বলছি। তো ইন 1933 আবার লিখবো নিচে পাশে, ইন 1933 বা 14 মার্চ 1933 departmental committee was appointed in London by the Indian House. Departmental committee was appointed in London by the Indian House বা by the Indian office to advise upon the UPON nature of Reserve Bank কি থাকবে, কি নেচার থাকবে রিজার্ভ ব্যাংকের। বলছে 1933 সালে ডিপার্টমেন্টাল কমিটি বলে একটা কমিটি তৈরি হয় ইন্ডিয়ান অফিস, মানে রিজার্ভ আমাদের ব্রিটিশে যে ইন্ডিয়ার অফিস ছিল, মানে ব্রিটিশ যখন তো আমাদের ব্রিটিশও আমাদের একটা অফিস ছিল যেখান থেকে আমরা ওটাকে কী করতাম, ওদেরকে আমাদের অভাব অভিযোগ যা কিছু থাকতো আমরা বা আমাদের পার্লামেন্টে কিছু বলার থাকলে ওগুলো আমার ইন্ডিয়ান অফিস থেকে হতো। ব্রিটিশ যেটা ছিল ওই ইন্ডিয়ান অফিস কী করলো না, একটা কমিটি ওখানে তৈরি হচ্ছে ডিপার্টমেন্টাল কমিটি, যারা বললো যে আমাদের রিজার্ভ ব্যাংকের নেচার কী থাকবে, তাই তো অ্যান্ড স্ট্রং রিকমেন্ডেশন এ শেয়ার হোল্ডার ব্যাংক, বুঝতে পারলি, স্ট্রং অ্যান্ড স্ট্রংলি রিকমেন্ডেড এ শেয়ার হোল্ডার্স ব্যাঙ্ক। বলছে যে আরবিআই ব্যাংক রিজার্ভ ব্যাংক যদি হয় বা সেন্ট্রাল ব্যাংক হয় সেটা অলওয়েজ শেয়ার হোল্ডার হবে, বুঝতে পারলি, যেটা শেয়ার হোল্ডার হবে। অ্যান্ড স্ট্রংলি রিকমেন্ডেড এ বা স্ট্রংলি রিকমেন্ডেড আ শেয়ার হোল্ডার ব্যাংক, বুঝতে পারলি। তাহলে আমরা ক্রোনোলজিক্যালি দেখতে পাচ্ছি ঠিকঠাক। 27 পর 33 এলাম 14 মার্চ, যেখানে একটা ওরা ইন্ডিয়ান হাউস যেটা একটা কমিটি করলো ডিপার্টমেন্টাল কমিটি, যেটা ওখানে কি করলো যে বললো এর ফাংশনগুলো আমাদের কি বললাম, রিজার্ভ ব্যাংকের নেচার কি থাকবে, আর রিজার্ভ ব্যাংকে সবসময় কী হবে, রিজার্ভ ব্যাংক তৈরি হবে বাবা যখন এটা কী হবে, এটা শেয়ার হোল্ডার ব্যাংক হবে। দেখ এর আগে যতগুলো ব্যাংক ছিল 1900 আমরা ইম্পিরিয়াল ব্যাংক বলছি, সব শেয়ার হোল্ডার ব্যাংক বা কোনো একটা লোকের ব্যাংক, প্রাইভেট ব্যাংক, বুঝতে পারলি তো, কোনো সরকারি ব্যাংক বা ব্রিটিশের নিজের কোনো ব্যাংক ছিল না, তাই ওখান থেকে সেন্ট্রাল ব্যাংকে ফাংশন হতো না, একটা মালিকের ব্যাংক। তো মালিকের যদি ব্যাংক হয় ও শুধু নিজের লাভটাই দেখবে, কে লোন পাচ্ছে, যে লোন শোধ করতে পারবে তাকেই লোন দেবে, যে লোন শোধ করতে পারবে না তাকে লোন দেবে না, বুঝতে পারছিস তো। তো আগে সব ব্যাংকগুলো প্রাইভেট ব্যাংক ছিল, বুঝতে পারলি। তো এবার কী হবে, ইন 1933 পরে ডিসে লিখবো, ইন 1933 Indian Office Committee's report was followed up by the appointment in London at another committee to draft a Reserve Bank bill. In London at another committee to draft a Reserve Bank bill. ব্যাকেটে লিখব লন্ডন কমিটি। বলছে ইন্ডিয়ান অফিস যে কমিটি ছিল তার রিপোর্টকে ফলো করে আরেকটা লন্ডন কমিটি অ্যাপয়েন্ট হলো, বুঝতে পারলি। লন্ডন কমিটি কি বললাম দেখ, তাই বললাম ইন্ডিয়ান অফিস কমিটি রিপোর্ট ওয়াজ ফলোড আপ বাই দ্য অ্যাপয়েন্টমেন্ট ইন লন্ডন আদার্স কমিটি টু ড্রাফট দ্য রিজার্ভ ব্যাঙ্ক বিল। ব্যাকাটে যে কমিটির নাম সেটি লন্ডন কমিটি। তাহলে একটা কোয়েশ্চেন এসেছিল নেট সেট পরীক্ষা হয়তো ইকোনমিক্সের উপর, সেই পরীক্ষায় এসছে যে রিজার্ভ ব্যাঙ্ক যে প্রতিষ্ঠা হয়েছিল তার ড্রাফট কোন কমিটি তৈরি করেছিল, অ্যান্সার কী হবে, লন্ডন কমিটি, বুঝতে পেরেছিস তো। তো কত ডিপলি থেকে কোয়েশ্চেন আছে সেসব জায়গায়, তুই এখানে যে হিস্ট্রি কোয়েশ্চেন পড়িস একবার নেটে সেটে দেখবি তো হিস্ট্রিগুলো, বুঝতে পারলি তো। এখানে যে আমাদের বিসিএসে যে এমসিকিউ, ইউপিএসসি যে এমসিকিউ ছিল, নেট সেটে এমসিকিউগুলো দেখিস একটু অন্যরকম থাকে।
এমসিকিউ থাকে। তো যাই হোক, তো আমাদেরকে ওইভাবেই পড়তে হবে, বুঝতে পারলি? তাহলে আরবিআই ড্রাফট কোন কমিটি তৈরি করেছিল? লন্ডন কমিটি, যেটা আরবিআই ড্রাফট তৈরি করেছিল কত সালে? 1933 সালে, ঠিক আছে। আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিল 1933 রেসপেক্টে 1933 সালে পার্লামেন্টে তোলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিলটা, বুঝতে পারলি? এই বিলটা তৎকালীন ফিনান্স মিনিস্টার তোলে, আর যার পরিপ্রেক্ষিতে 1934 সালে 1934 রিজার্ভ ব্যাঙ্ক বিলটা পাস হয়ে যায়, আর রিজার্ভ ব্যাঙ্ক অ্যাক্ট হয় 1934। লিখব, রিজার্ভ ব্যাঙ্ক বিল ওয়াজ পাসড ইন 1934 and it was, বা ডাইরেক্ট রিজার্ভ ব্যাঙ্ক অ্যাক্ট লিখে দে। তাহলে যদি বলে আরবিআই অ্যাক্ট কত সালে? 1934, তাই তো। আরবিআই অ্যাক্ট 1900, তাহলে আরবিআই অ্যাক্ট কত সালে পাস হলো? 1934-এ আরবিআই অ্যাক্ট। এই অ্যাক্টে কিছু শিডিউল আছে। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাক্ট, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন সেম নিয়ে একটা, এটা ওরকমই একটা কনস্টিটিউশন। তো এরও একটা ড্রাফট আছে, আমাদের যেমন ড্রাফট আছে, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, এদেরও একটা কনস্টিটিউশন আছে, এরও কিছু ধারা আছে, এরও কিছু তফসিল আছে বা আর্টিকেল আছে, এরও কিছু শিডিউল আছে, বুঝতে পারলি? কিছু সেকশন আছে, ধারা যেটাই। তো চাইলে ওটাও পড়াতে পারবো। তুই বললে বল, কোয়েশ্চেন আসতেই পারে না, তাই আমি পড়াবো, ছেড়ে দেবো। 7(3) সম্ভবত 7(2) আর্টিকেল ওদের সেকশন। সেকশন হচ্ছে 7(3)(2), এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্স ওদের আর্টিকেল, মানে আর্টিকেল 7 ধরেলে ধারা 7। এটা নিয়ে প্রচুর ঝামেলা হয়েছিল আগে বছর, তার আগের বছর। হ্যাঁ, এটা নিয়েই তো বলছি একটু পরে। এখানে এই একটা কি হয়েছিল, যাই হোক, আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হলো কোথায়? কলকাতাতে ওরা তৈরি করে দিল এই রেসপেক্টে। এই অ্যাক্টের ইসে 1935 1 এপ্রিল কলকাতায় কি হলো? আরবিআই তৈরি হয়ে গেল। আর আরবিআইয়ের যে প্রথম গভর্নর হলো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একজন হেড থাকে, তাকে আমরা গভর্নর বলি। তো যে গভর্নর হলো A.O. স্মিথ, ফার্স্ট গভর্নর, ঠিক আছে, ফার্স্ট গভর্নর অফ আরবিআই। এখানে একটা কোয়েশ্চেন থাকে, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই C.D. দেশমুখ, C.D. দেশমুখ, তাই না? ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর, এ 3 নম্বর গভর্নর ছিল, ঠিক আছে। আর ফিনান্স মিনিস্টারও ছিল পরে, তাই না, C.D. দেশমুখ। তাহলে আরবিআই অ্যাক্ট আমরা দেখলাম, আরবিআই অ্যাক্ট 1934 সালে পাস হলো, যার রেসপেক্টে ওখানে যত না এই নিয়ম কানুন সব ওখানে কম্পাইল করা আছে, যদি কিভাবে আরবিআই চলবে, কত নম্বর ধারায় কি কি থাকবে আরবিআইয়ের মধ্যে, বুঝতে পারলি? এ পুরো পার্ট এখানে আছে কম্পাইল করা। যার রেসপেক্টে 1935 সালে 1935-এ আমাদের কলকাতায় কি হলো? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হয়ে গেল। আর ঠিক তার 2 বছর পরেই 1937-এ এটা শিফট হয়ে গেল কোথায়? এই হেড অফিস, হেডকোয়ার্টারটা কোথায় শিফট হয়ে গেল না? মুম্বাই। সম্ভবত শহীদ ভগৎ সিং মার্গ এমনি কিছু আছে। তো যাই হোক, এই মুম্বাইয়ে কী হলো? শিফট হয়ে গেল 1937 সালে 1937-এ। অ্যাট প্রেজেন্ট কে আছে গভর্নর? হ্যাঁ, শক্তিকান্ত দাস, তাই না? শক্তিকান্ত দাস ফার্স্ট ফিমেল ডেপুটি গভর্নর। কিছু ডেপুটির গভর্নর থাকে 4 জন, তারপরে একজন গভর্নর থাকে। তো ফার্স্ট ডেপুটি গভর্নর যে ছিল তার নামটা লিখবো। হ্যাঁ, ফার্স্ট ফিমেল উদেশী ডেপুটি গভর্নর, উদেশী মনে রাখলে হবে। হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট ফিমেল ডেপুটি গভর্নর, ঠিক আছে।
আমাদের মনে রাখবি, আমাদের রিজার্ভ ব্যাঙ্ক যখন তৈরি হয়েছিল তখন 2-3টে দেশের রিজার্ভ ব্যাঙ্ক হিসাবে কাজ করতো। একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের মধ্যে বাংলাদেশ, ওটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে ছিল, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে। আর একটা হচ্ছে মায়ানমার। হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান না, ইন্ডিয়া পাকিস্তান আর মায়ানমার শ্রীলঙ্কা বলে, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান আর মায়ানমার। 1947 বা 48 সালে এটা আলাদা হবে, বুঝতে পারলি, পাকিস্তানটা। হ্যাঁ, 47 সালে এটা আলাদা হয়ে যাবে, এই পাকিস্তান এগুলো সব আলাদা হয়ে যাবে। তা আমাদের দেশ, আমাদের আরবিআই একমাত্র আরবিআই যে 3টে ব্যাংক, 3টে দেশেরই আরবিআই হিসাবে কাজ করেছে। মায়ানমার ইন্ডিয়া থেকে কবে বেরিয়েছে? 1937 সালে। কেন বেরিয়েছে?